শহরের বিভিন্ন জায়গায় আয়োজিত হয়েছে বেশ কিছু অনুষ্ঠান। আমরা উপস্থিত থেকেছি তার মধ্যে কয়েকটি অনুষ্ঠানে। সেই সব অনুষ্ঠানের খবরাখবর নিয়েই শুরু করছি আজকের শহর কলকাতা। আজ শহর কলকাতায় থাকছে সত্যপ্রিয় ঘোষ জন্ম শতবর্ষ উদযাপন এবং কবিতা সন্ধ্যা। গত 13 জুলাই মহাবোধি সোসাইটির সভাঘরে সত্যপ্রিয় ঘোষ জন্ম শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। আয়োজনে অহর্নিশ। প্রণব বিশ্বাস বলেন, আমি সামান্য দিন কয়েক বছর দশেক সত্যপ্রিয় ঘোষের কাছে গিয়েছিলাম, তার সান্নিধ্য পেয়েছি, তার স্নেহ পেয়েছি। সেটা আমাদের অকৃতার্থ জীবনের অবশ্যই একটা পরম প্রাপ্তি। এখন বেশিরভাগ সময় একা একা কাটে এবং নিজস্ব সংলাপের মধ্যে দিয়ে। তার ফলে আমার সঙ্গে যাদের নিত্য সংলাপ হয় আমার দিক থেকে, সেই সংলাপের একটা বড় জায়গা থাকে সত্যপ্রিয় ঘোষের। আমি ওর কণ্ঠস্বর শুনতে পাই, ও কখনো উত্তেজিত, কখনো স্নেহ মিশ্রিত, কখনো হয়তো একটু রাগত। এরকম কণ্ঠস্বরের যে অভিব্যক্তি, সেটা আমাকে স্পর্শ করে যায়। এখনো ওকে অনেক রকম ভাবে দেখেছি। এই সভাগৃহে দাঁড়িয়ে মনে পড়ছে ওর সঙ্গে আমার শেষ দেখা হয়েছিল 2003 অগস্টের শেষাশেষি। স্টুডেন্টস হল তখন চালু ছিল। সেখানে কোনো একটা সভায় সত্যপ্রিয় ঘোষ এসেছিলেন। ঘটনাক্রমে আমিও এসেছিলাম, আর এসেছিলেন অমিয় দেব, সৌরিন ভট্টাচার্য, মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, আরো অনেকে। কেউ সভার শেষে সুধাংশুবাবু সবাইকে আপ্যায়ন করলেন। সত্যপ্রিয় ঘোষ, সবাই যেতে রাজি হলো। সত্যপ্রিয় ঘোষ বললেন যে না, আমি ওখানে যাব না, চলো আমাকে শ্রদ্ধানন্দ পার্কের দিকে নিয়ে চলো। সুতরাং আমি ওকে নিয়ে শ্রদ্ধানন্দ পার্কের যাওয়ার পথে চা এবং কাটা কেক খেলাম এবং হাঁটতে হাঁটতে ওর সঙ্গে গেলাম। উনি ওর প্রয়োজনীয় বাস অনেকগুলো ছেড়ে দিয়ে আমার সঙ্গে দাঁড়িয়ে দিয়ে গল্প করছিলেন। তার মধ্যে একটা কথা উনি অনেকবার আগে আমাকে বলেছিলেন, সেদিনও বলেছিলেন যে আমাদের সময়ের সৃজনধর্মী বা মননধর্মী সাহিত্যের শ্রেষ্ঠ যিনি প্রতিনিধি, সেই সমরেশ বসুকে নিয়ে আমাদের এখানে কখনো কোনো ভালো আলোচনা হয়নি। সুতরাং সেই কাজটা আমাকে করতে হবে। রুশতী সেন বলেন, আমি সত্যপ্রিয় ঘোষকে চিনতাম না। তার জীবনকালে মূলত তার প্রবন্ধই পড়েছিলাম। তার মৃত্যুর পরে প্রকাশিত স্মরণ সংখ্যা আর প্রপত্র পড়েই আমার যৎসামান্য জানা চেনা। তার উপন্যাস এবং ছোট গল্প পড়তে পড়তে যখন সাধ্যমতো একটু কাজ করার কথা ভাবছি, তার পরিচিত জনের কেউ কেউ বলেছিলেন তার সাহিত্য পড়ে তাকে পুরো চেনা যায় না। তার আশ্চর্য ব্যক্তিত্ব, তার দিনানুদৈনিকের হর্ষ বিষাদ, তার উদ্ভাষা চর্চার শ্রম, অভিনিবেশ, গভীরতা প্রত্যক্ষ করা তাকে জানার পক্ষে একান্ত জরুরি। আমার জানা যে অসম্পূর্ণ সে নিয়ে কোনো অসহমত নেই আমার তরফে। এও মানি তাদের দাদাকে নিয়ে কাজ করতে চাই শুনে যে পরম আনন্দে আমাকে অকাতরে সময় দিয়েছিলেন শঙ্খ ঘোষ, সে সময় যোগ্যতর কেউ পেলে নিশ্চয় সম্পূর্ণতর কাজ করতে পারতেন। সত্যপ্রিয় শঙ্খের ভ্রাতুষ্পুত্র অভ্র ঘোষের পুত্র সমন্তক আমাকে চিনিয়েছিল সত্যপ্রিয় ঘোষের বিভিন্ন বাসস্থান, যার মধ্যে কলেজ স্ট্রিটের 1-2 শম্ভু চ্যাটার্জি স্ট্রিটের 3 তলার ঘরটি সত্যপ্রিয় ঘোষের গল্পে উপন্যাসে ফিরে ফিরেই এসেছে। কলাবাগানের ওই বাড়ি দেখতে যাওয়ার দিন শঙ্খ ঘোষ নিজেও ছিলেন সমন্তকের সঙ্গে। আমাদের বারণ উপেক্ষা করে একাধিকবার 3 তলা ওঠানামা করেছিলেন, ফিরবার পথে অসুস্থ হয়েছিলেন। এইসব অভিজ্ঞতার নিরিখে আমার কাজ নিতান্তই তুচ্ছ। সত্যপ্রিয় ঘোষের গল্প, উপন্যাস, প্রবন্ধর পাঠ তৈরির পাশাপাশি চেষ্টা করেছিলাম দেখতে পূর্বাশা সংকলনের সম্পাদকের কোনো উপক্রমণিকা তার কোনো পূর্ববর্তী কাজে মেলে কিনা। সেই অনুসন্ধানে বিশেষ কিছু পাইনি। সামান্য যেটুকু পেয়েছিলাম তাই নিয়েই আজ 2-4 কথা বলি।
সে অনেকদিন আগের কথা। পাকশির চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক সুপণ্ডিত মনেন্দ্র কুমার ঘোষের একার আয়ে তাদের বড় সংসার চলতে চায় না। দুর্ভিক্ষের বছরে চাল সংগ্রহ করার ফন্দি ফিকির হেডমাস্টার মশাইয়ের আয়ত্তের বাইরে। রেল কোম্পানি তার কর্মীদের ভালো রেশন দেয়, চাল তেল চিনির সমস্যা মেটে। মনেন্দ্র কুমারের বড় ছেলে সত্যপ্রিয় তখন সদ্য বাংলায় সাম্মানিক সহ বিএ পাশ করেছেন কৃষ্ণনগর সরকারি কলেজ থেকে। ভালো ছাত্র, সেকেন্ড ক্লাস সেকেন্ড হয়েছেন। সত্যপ্রিয় আর তার বাবা দুজনেরই ইচ্ছা অধ্যাপনা করবেন তিনি, কিন্তু জনপ্রিয় প্রধান শিক্ষকের অনটন মেটাতে পাকশির ডিস্ট্রিক্ট ট্রাফিক সুপারিনটেন্ডেন্ট সহ অনেকেই চাইছেন রেলের চাকরিতে ঢুকে পড়ুক সত্যপ্রিয়। সত্যপ্রিয় দুবার ভাবেননি। রিপন কলেজ, কৃষ্ণনগর কলেজের সাংস্কৃতিক সান্নিধ্য ছেড়ে বিশ্ববিদ্যালয়ে পড়বার সম্ভাবনা বাতিল করে পাকশিতে এসে ঢুকে গেছেন স্থানীয় রেল কোম্পানিতে কনিষ্ঠ করণিকের কাজে। কিন্তু সে জীবিকায় বাঁধা পড়ে না জীবন। পাকশির বাড়ির ছোট বৈঠকখানা ঘরটি তখন সত্যপ্রিয়র ঘর। রেলকর্মী বন্ধুদের নিয়ে ওই ঘরেই সত্যপ্রিয় গড়ে তোলেন মৃত সঞ্জীবনী সংঘ। শুরু হয় অভিযাত্রিক নামের এক ত্রৈমাসিক হাতে লেখা পত্রিকা। গল্প লেখায় মন দিলেন সত্যপ্রিয়, বন্ধুদেরও মাতিয়ে তুললেন গল্প আর প্রবন্ধ লিখতে। মাঝে মধ্যে ছোটরাও ছাড়পত্র পেয়ে যায় বড়দের সেই দরবারে। অভিযাত্রীকে বেরোয় তাদেরও লেখা। এই অভিযাত্রীকে কি সত্যপ্রিয় ঘোষের সম্পাদনার প্রথম চিহ্ন? দেশভাগের পরে যখন কলকাতায় বদলি পেলেন সত্যপ্রিয়, কলেজ স্ট্রিটের কলাবাগান বস্তির মধ্যে 1-2 শম্ভু চ্যাটার্জি স্ট্রিটের 3 তলায় একখানা বড় ঘরে সাব্যস্ত হলো রেল কোম্পানির চাকুরে সত্যপ্রিয়র কলকাতা স্থিত প্রথম রেলওয়ে কোয়ার্টার। তখনও অভিযাত্রিকের খণ্ডগুলো ছিল এই পরিবারের সঙ্গে। আজ আর তার কোনো হদিশ নেই। সম্ভবত বারবার বাড়ি বদলের চক্করে তা হারিয়েছে। অভিযাত্রিকের একটি কপিও দেখা হয়নি আমার। অনেক পরে ভাগ্নে আত্মদীপ রায়ের সম্পাদনায় হাতে লেখা পত্রিকা মুকুলে বেশ কয়েকটি লেখা বেরিয়েছিল সত্যপ্রিয়। নীলরতন সরকার বলেন, এই দুটো বই দিয়ে মোট 31টা লেখা। তারপরে একটা লেখা পড়া হয়েছে সাক্ষাৎকার লেখা। ফলে 30টা প্রবন্ধ প্লাস একটি সাক্ষাৎকার। এই এখন পর্যন্ত আমার পড়ার মধ্যে রয়েছে লেখা। এর মধ্যে প্রাচীনতম যে লেখাটি যেটা দেখলাম সেটা 1952 সালে বাণীবন্ধনের যে উপন্যাস সোনার তীরে গামী, এই উপন্যাসের সমালোচনা, যেটা মানিক স্বয়ং করেছিলেন। উনি এখানে একটু তারিখ করেছেন, সেটাও সত্যপ্রিয় সাক্ষাৎকারের মধ্যেই জেনেছি। তো এই প্রবন্ধগুলো নিয়ে কথা বলবার আগে একটা কথা শুধু মনে করিয়ে দিতে চাই, আমরা সবাই জানি, খেয়ালও করি, আমরা কবিদের লেখা গ্রন্থ নিয়ে যতখানি কথা বলি, চর্চা করি বা এই বিষয়টি গবেষণাও হয়, কথা সাহিত্যিকদের লেখা গ্রন্থ নিয়ে একটু ততটা হয় না। আমার চোখে খুব একটা পড়ে। এর কারণ কি হতে পারে সেটা উপরে আলোচনা মন্তব্যের কোনো মানে হয় না, কিন্তু আমার যেটা মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে ভাবতে কি যেটা মনে হলো যে আমাদের কবিতা পড়ার সময় অনেক বেশি ব্যক্তিগত অভিজ্ঞতা বা ইত্যাদি খুব জরুরি হয়ে পড়ছে। আমরা জানতে চাই খুব ভাবছিলেন তার ভাবনা, তার জন্য তার বলতে হয়েছে অপরিহার্য। এই কথা সাহিত্য পড়ার সময় কোনো অনেক বিষয় ঠিক করে আসে। সেই কারণেই সম্ভবত আমরা কথা সাহিত্যের গদ্যের প্রতি একটু কম উপযোগী করি। বা আরো একটা কারণ থাকতে পারে যে একটু যদি আমরা বঙ্কিম থেকে শেষ করি যে কথা সাহিত্যিকদের লেখা, কথা সাহিত্য বিষয় গদ্যের তুলনায় কবিদের লেখা কবিতার বিষয়ক গদ্য বাংলা ভাষাতে অনেক উপাদানও অনেক। এইটুকু একটা প্রকল্প মাথায়
সত্যপ্রিয় ঘোষের গদ্য নিয়ে একটা কথা বলবো। আজকে আমরা একটা বিষয় নিয়ে একটিও কথা বলবো না, যেটা সঞ্জয় ভট্টাচার্যকে নিয়ে সত্যপ্রিয় বেশ কিছু লেখা আছে এবং সত্যপ্রিয় ঘোষ যেটা বলেছিলেন আমার এটা মনে হয়, আমার মনে হয় কোনো দামি নেই, কিন্তু এটা বলে ভাবা দরকার। আমি সঞ্জয় ভট্টাচার্যকে নিয়ে যতটুকু চর্চা এটা কিন্তু আমার হচ্ছে গত কয়েক বছরের দেখছি, তার পিছনে কোথাও না কোথাও এই মানুষটির অবদান রয়েছে। এটা আমাদের কিন্তু ভুলতে চলবে না। গত 14ই জুলাই শ্রীরাম সভাঘরে আয়োজিত হয় এক মনোজ্ঞ কবিতা সন্ধ্যা। পরিবেশিত হয় আবৃত্তি এবং কবিতা পাঠ। আয়োজনে পুবালির বিভব এবং পদক্ষেপ অনুষ্ঠানের অংশবিশেষ। আসরির জ্যোৎস্না দেখে যে মেয়েটি বলেছিল, এভাবে তাকালে আমি এখনই লজ্জায় মরে যাব, তার ক্যাথিটারে আজ হারহীন, বর্ণহীন, ফোঁটা ফোঁটা অশ্রু মিশে থাকে। মৃত্যু কোন পরম পুরুষ তাকে নিতে এসে অতীন্দ্রিয় ব্যাপ্র করেছে বলে আজ তার প্রলম্বিত আয়ু প্রার্থনা। ঈর্ষায় সবুজ তার উন্মট প্রেমিক কাচের ওপার থেকে পোষা বেড়ালের মতো বুকুহাসি চোখে নির্নিমেষ দেখে এই বিপন্ন আরতির শেষ নমস্কার লেখা ব্যর্থ প্রগল্ভ বোঝাপড়। একটানা 3 রাত বৃষ্টি হয়ে চলে অতঃপর। আত্মঘাতী তরুটিকে ছুঁয়ে থাকে বৃক্ষের নিঃশ্বাস। মায়া ছিল অপর্যাপ্ত, তবু ব্যক্ত ছায়ার বাহুল্যে। তবে বৃক্ষটি কি বাস্তবিক একনিষ্ঠ ছিল না অন্তরে? পেটে বোমা বেঁধে যে যাচ্ছে ধ্বংসের দিকে, ও কি পরজন্মে বিশ্বাস করে? যাওয়ার পথে হোঁচট খেলে ওর পায়ে ব্যথা লাগে না? ওই তো দেখতে পাচ্ছি মুখে কালো মুখোশ পরে এক পা করে এগিয়ে যাচ্ছে মৃত্যুদূত। মুখোশের নিচে ওর মুখখানা কি এক নশ্বর মানুষের নয়? ও কি নিজেকে ভাবছে দেশপ্রেমিক? ও কি জানে না মানুষ শুধু মাতৃগর্ভেই জন্মায়, দেশ বলে কিছু নেই। শহর কলকাতা আজ এই পর্যন্তই।